আসসালামু আলাইকুম, চার্ট ক্যানভাস চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা ব্র্যাক ব্যাংক পিএলসি এর ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করব। তো আজকের ভিডিওতে আমরা মূলত এই ব্যাংকের অ্যানুয়াল রিপোর্ট 2024 এন্ড Q1 2025 এর ডেটা নিয়ে কথা বলবো। দিস ভিডিও ইজ ব্রট টু ইউ বাই চার্ট ক্যানভাস এন্ড ইউট্রেড পাওয়ার্ড বাই ইউনিরোয়াল সিকিউরিটিজ লিমিটেড। ভিডিও শুরু করার আগে একটা ডিসক্লেমার দিয়ে নিচ্ছি, এই ভিডিওটা এডুকেশনাল পারপাসে তৈরি করা একটা ভিডিও। এই ভিডিওতে আমি কোনো ধরনের কোনো ইনভেস্টমেন্ট অ্যাডভাইস দিচ্ছি না। এই ভিডিও দেখে কেউ কোনো ইনভেস্টমেন্ট ডিসিশন নেবেন না। মনে রাখবেন, পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ, জেনে ও বুঝে বিনিয়োগ করতে হবে আপনাকে। ভিডিও শুরুতেই আমাদের ব্যাংকটার বেসিক ইনফো নিয়ে কথা বলতে হবে। তো বেসিক ইনফো নিয়ে কথা বলার আগে জাস্ট একটু বলে নিচ্ছি, যারা হালাল অথবা শরিয়া কমপ্লায়েন্ট ইনভেস্টমেন্ট নিয়ে ইন্টারেস্টেড তাদের জন্য হয়তো এই ভিডিওটা প্রযোজ্য হবে না, কারণ ব্র্যাক ব্যাংক কিন্তু ইসলামী শরিয়া ভিত্তিক ব্যাংক না। যাদের ইনভেস্টমেন্টের ক্ষেত্রে হালাল কমপ্লায়েন্ট নিয়ে কোনো সমস্যা নাই তাদের জন্য এই ভিডিওটা প্রযোজ্য হবে। তবে যারা হালাল ইনভেস্টমেন্ট ইন্টারেস্টেড তারাও চাইলে ভিডিওটা দেখতে পারেন, সেক্ষেত্রে হয়তো আপনি এই ভিডিও দেখে কিছু জিনিস শিখতে পারেন। যাই হোক, আমরা বেসিক ইনফো দেখবো। তো বেসিক ইনফোতে আমরা শুরুতেই আসে যে এই স্টকটা ব্যাংকিং সেক্টরে লিস্টেড একটা স্টক এবং এটি এ ক্যাটাগরিতে লিস্টেড একটি স্টক। এর ইয়ার এন্ড হয়ে থাকে ডিসেম্বর মাসে এবং এটি ঢাকা স্টক এক্সচেঞ্জে 2007 সালে লিস্টেড হয়েছিল। বেসিক ইনফো দেখার পরে এই পর্যায়ে আমরা এই স্টকটা শেয়ার হোল্ডিংস প্যাটার্ন দেখবো। শেয়ার হোল্ডিংস প্যাটার্নের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে তাদের স্পন্সর বা ডিরেক্টর হোল্ডিংস রয়েছে 46.17% এবং ইনস্টিটিউট হোল্ডিংস রয়েছে এদের 14.82%, ফরেন হোল্ডিংস রয়েছে 31.51% এবং পাবলিক হোল্ডিংস রয়েছে 7.50%। তো এই স্টকটার যদি আমরা ওভারঅল শেয়ার হোল্ডিংস প্যাটার্নের দিকে তাকাই, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে বেশি পোর্শন হোল্ড করতেছে স্পন্সর বা ডিরেক্টররা, তারপরেই কিন্তু ফরেন হোল্ডার্সদের অবস্থান এবং এরপরে রয়েছে ইনস্টিটিউট হোল্ডার্সরা, তারপরে কিন্তু পাবলিক হোল্ডিং। সো ওভারঅল কিন্তু তাদের শেয়ার হোল্ডিংস প্যাটার্নে দেখা যাচ্ছে সবচেয়ে কম পোর্শনটাই হোল্ড করতেছে পাবলিকরা। আর আমরা কিন্তু জানি যে ভালো স্টক গুলাতে মূলত ফরেন ইনভেস্টররা ইনভেস্ট করে। তো সেই হিসাবে এখানে যেহেতু ফরেন ইনভেস্টরদের ভালো একটা ওয়েট রয়েছে, তো এটা দেখেও হয়তো বোঝার একটা উপায় আছে যে এই স্টকটা মেবি ফাইন্যান্সিয়ালি একটা মোটামুটি একটা ভালো স্ট্রং ব্যাংক বা ভালো ব্যাংক। তো আমরা সেই ডেটাটা বিশ্লেষণ করার জন্যই আমরা কিন্তু আজকে ওদের ডেটাটা অ্যানালাইসিস করে দেখার চেষ্টা করব আসলেই তারা ভালো ব্যাংক কিনা। তো এরই ধারাবাহিকতায় আমরা চলে যাব তাদের ফাইন্যান্সিয়াল ডেটা অ্যানালাইসিসে। ফাইন্যান্সিয়াল ডেটা অ্যানালাইসিসের শুরুতেই আমরা দেখব প্রফিটেবিলিটি অ্যান্ড গ্রোথ। আমরা যদি তাদের প্রফিটেবিলিটি অ্যান্ড গ্রোথ দেখি, সো প্রফিটেবিলিটির শুরুতেই চলে আসে নেট প্রফিট আফটার ট্যাক্স। আমরা তাদের নেট প্রফিট আফটার ট্যাক্সের ডেটা 2024-এর যেই তাদের অডিটেড রিপোর্ট, সেই অনুসারে আমরা দেখলাম যে তাদের 1432 কোটি টাকা নেট প্রফিট হয়েছে, যেটা কিন্তু আগের বছরের তুলনায় 72% ইয়ার অন ইয়ার গ্রোথ আমরা দেখতে পাচ্ছি। এক বছরে 72% ইয়ার অন ইয়ার গ্রোথ কিন্তু হিউজ একটা গ্রোথ। আর যদি তাদের Q1 2025 এর ডেটা দেখি, সেই হিসাবেও আমরা দেখতে পাচ্ছি যে তাদের Q1 2025 এ নেট প্রফিট আফটার ট্যাক্স হয়েছিল 486 কোটি টাকা, যেটা কিন্তু Q1 2024 এর তুলনায় 53% ইয়ার অন ইয়ার গ্রোথ দেখা যাচ্ছে। আর আমরা যেহেতু এই স্টকটার Q1 2025 মানে মার্চ পর্যন্ত যেহেতু তাদের পাবলিশড ডেটা আমরা পেয়েছি, সেই হিসাবে আমরা সেই Q1 এর ডেটা নিয়ে তাদের একটা অ্যানুয়ালাইজড নেট প্রফিট আফটার ট্যাক্স বের করার চেষ্টা করেছি। সেটা করে আমরা পেয়েছি এই স্টকটার অ্যানুয়ালাইজড আর্নিংস আসতে পারে 1945 কোটি টাকা, এবং এটা যদি আসলেই আসে বা এরকমটা যদি হয়, সেই হিসাবে তার 36% ইয়ার অন ইয়ার গ্রোথ দেখতে পাবো আমরা 2025 সালে। তো নেট প্রফিট আফটার ট্যাক্স দেখলাম, এবার আমরা এই স্টকটার আর্নিংস পার শেয়ার বা ইপিএস দেখবো। সো আর্নিংস পার শেয়ার বা ইপিএস এ আমরা দেখতে পাচ্ছি ফাইন্যান্সিয়াল ইয়ার 2024 এ তার ইপিএস ছিল 6 টাকা 95 পয়সা এবং Q1 2025 এ তার ইপিএস ছিল 2 টাকা 27 পয়সা। তো এই হিসাবেও কিন্তু আমরা এখানে 47% ইয়ার অন ইয়ার গ্রোথ দেখতে পাচ্ছি। আর তার অ্যানুয়ালাইজড ইপিএস যদি আমরা Q1 এর ডেটা নিয়ে হিসাব করি, সেই হিসাবে সেটা আমাদের হিসাবে আসতে পারে হয়তোবা 9 টাকা 8 পয়সা। আর যদি এটা আসে, সেই হিসাবে আমরা দেখতে পাবো 30.7% গ্রোথ। দ্যাট মিনস অলমোস্ট 31% গ্রোথ আমরা দেখতে পাবো। তো আমরা আরো একটা মেট্রিক্সে তাদের ডেটা দেখবো, সেটা হলো রেভিনিউ ডাইভার্সিফিকেশন। সো আমরা রেভিনিউ ডাইভার্সিফিকেশনে দেখতে পাচ্ছি যে তাদের নন ইন্টারেস্ট ইনকাম থেকে Q1 2025 অনুসারে তাদের ইনকাম হয়েছে বা রেভিনিউ এসেছে
983 কোটি টাকা, যেটা কিন্তু গত বছরের Q1 এর তুলনায় 83% ইয়ার অন ইয়ার গ্রোথ দেখা যাচ্ছে। তো এইখানে কিন্তু নন ইন্টারেস্ট ইনকামে তাদের মেইনলি ইনভেস্টমেন্ট এন্ড ফিস থেকে ইনকাম এসেছে। তো বোঝা যাচ্ছে যে তাদের রেভিনিউ কিন্তু ভালোভাবেই ডাইভার্সিফাইড। ইন্টারেস্ট ইনকামের বাইরেও কিন্তু নন ইন্টারেস্ট ইনকাম থেকে তাদের একটা ভালো পোর্শন, রেভিনিউর একটা ভালো পোর্শন কিন্তু আসতেছে। তো প্রফিটেবিলিটি এন্ড গ্রোথের পরে আমরা দেখব তাদের ব্যালেন্স শিটের স্ট্রেংথ। আমরা যদি তাদের ব্যালেন্স শিটের স্ট্রেংথটা দেখি, সেই হিসাবে শুরুতেই আসে টোটাল অ্যাসেটস এর ডেটা। টোটাল অ্যাসেটস এর ডেটাতে আমরা ফাইন্যান্সিয়াল ইয়ার 2024 অনুসারে দেখতে পাচ্ছি তাদের টোটাল অ্যাসেটস ছিল 1,05,670 কোটি টাকার, এবং Q1 2025 এ সেটা হয়েছে 1,17,080 কোটি টাকা। এখানে কিন্তু আমরা কোয়ার্টারলি 10.8% গ্রোথ দেখতে পাচ্ছি, দ্যাট মিনস অলমোস্ট 11% গ্রোথ কোয়ার্টারলি। তো এটা কিন্তু খুবই ভালো একটা ব্যাপার। আমরা এই পর্যায়ে টোটাল অ্যাসেটস এর মধ্যে তাদের ডিপোজিটস এর অ্যামাউন্টটা দেখব। ফাইন্যান্সিয়াল ইয়ার 2024 এ তাদের ডিপোজিটস ছিল 77,705 কোটি টাকা, এবং Q1 2025 এ তাদের ডিপোজিটস ছিল 87,322 কোটি টাকা। এইখানেও কিন্তু আমরা ডিপিএস এ 12.4% কোয়ার্টারলি গ্রোথ দেখতে পাচ্ছি। তো এই 12.4% এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট ব্যাপার, কারণ এই কোয়ার্টারলি বা কোয়ার্টার অন কোয়ার্টার যে গ্রোথটা, এটা কিন্তু ইম্পর্টেন্ট। কারণ বর্তমানে আমরা জানি যে বাংলাদেশে ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে বা ব্যাংকিং সেক্টরে অনেকগুলা দুর্বল ব্যাংক রয়েছে, এবং দুর্বল ব্যাংকগুলাতে যেটা একটা বড় সমস্যা যে সেইখানে কিন্তু ইনভেস্টরদের কনফিডেন্স হারাচ্ছে। তো বর্তমানে যে দুর্বল ব্যাংকগুলা রয়েছে সেগুলোর থেকে কিন্তু মানুষ চেষ্টা করতেছে যেভাবে সম্ভব তার টাকাটা উইথড্র করে নিয়ে এসে, তো এই টাকাটা তো সে বাসায় রাখবে না, বা বড় অ্যামাউন্টের টাকা তো আসলে কেউ বাসায় রাখে না, সেটা আসলে আলটিমেটলি তাকে ব্যাংকেই রাখতে হবে। এসব ক্ষেত্রে কিন্তু তারা দুর্বল ব্যাংক থেকে টাকাগুলা উইথড্র করে সেগুলাকে কিন্তু ভালো ব্যাংকে ডিপোজিট করতেছে। আর আমরা যেহেতু এখানে কোয়ার্টারলি বা কোয়ার্টার অন কোয়ার্টার অলমোস্ট 12.5% গ্রোথ দেখতে পাচ্ছি, সো বোঝা যাচ্ছে যে ব্র্যাক ব্যাংকের উপরে ইনভেস্টরদের একটা কনফিডেন্স রয়েছে, বা তাদের আশা রয়েছে যে না, এটা দুর্বল ব্যাংক না, বা ব্র্যাক ব্যাংক ভালো করবে। এই কারণেই কিন্তু তাদের ডিপোজিটস এর অ্যামাউন্ট বেড়ে যাচ্ছে। একটা ব্যাংকের ডিপোজিটস এর অ্যামাউন্ট বাড়লেই তো শুধু হবে না, সেই ডিপোজিটসটা তারা আবার লোন দিতে হবে। সো তাদের যেহেতু একটা ভালো নতুন করে ডিপোজিটস আসতেছে, তারা সেই ডিপোজিটটাকে লোন দিতে পারতেছে কিনা সেটা যদি আমরা দেখি, সো লোনস এর ডেটাতে আমরা দেখতে পাচ্ছি 2024 এ তাদের লোন ছিল 62,385 কোটি টাকা, এবং Q1 2025 এ তাদের লোন 62,502 কোটি টাকা। তো এখানে আমরা 0.2% কোয়ার্টার অন কোয়ার্টার গ্রোথ দেখতে পাচ্ছি। তো বোঝা যাচ্ছে যে তাদের লোনের গ্রোথটা কম্পারেটিভলি কম। তো এটা কিন্তু বর্তমানে আসলে এটা একই সাথে ভালো ব্যাপারও যে তার ডিপোজিট বাড়তেছে বাট লোন বাড়তেছে না। এটা একই সাথে ভালো ব্যাপার আবার খারাপ ব্যাপার, কারণ সে যেই ডিপোজিটটা পায় সেটাকে তো আসলে সে লোন দিয়ে তারপর এখান থেকে একটা ইন্টারেস্ট বা একটা ইনকাম জেনারেট করে ওইটার থেকেই তো সে আসলে রেভিনিউ জেনারেট করবে। তো এটা কেন ভালো ব্যাপার যে লোনটা খুব বেশি বাড়ে নাই, এটা যদি প্রথমে ভালো ব্যাপারটা আসি, সেটা হলো আমরা কিন্তু আগের স্লাইডেই দেখেছি যে তাদের নন ইন্টারেস্ট ইনকাম থেকে, যেমন ইনভেস্টমেন্ট এন্ড ফিস থেকে তাদের কিছু ইনকাম আসতেছে, বা যেটাতে কিন্তু হিউজ একটা গ্রোথ। ইনভেস্টমেন্টের ক্ষেত্রে ব্যাংকগুলা কিন্তু বর্তমানে ট্রেজারি বন্ডে হিউজ পরিমাণ টাকা ইনভেস্ট করতেছে, যেহেতু ট্রেজারি বন্ডে ভালো রিটার্ন পাওয়া যাচ্ছে। তো এই ক্ষেত্রে তারা হয়তো লোন না দিয়েও যদি সেটাকে ট্রেজারি বন্ডে ইনভেস্ট করে, সেই হিসাবে যেহেতু ট্রেজারি বন্ড রিস্ক ফ্রি, এটা কিন্তু তার জন্য অবশ্যই ভালো একটা ব্যাপার। আর যেহেতু বর্তমানে ইন্টারেস্ট রেট অনেক হাই, সেই হিসাবে কিন্তু আসলে বর্তমানে লোন গুলা ডিফল্ট করার একটা সম্ভাবনা থেকে যায়। তো এইসব কারণে যেহেতু তার লোন খুব বাড়ে নাই, বাট তার ইনভেস্টমেন্ট থেকে একটা ভালো ইনকাম আসতেছে, আমরা এটাকে পজিটিভলি নিব যে তার লোন না বাড়লেও সে তার টাকাটাকে ভালো বা প্রপার জায়গায় ইনভেস্ট করতে পারতেছে। আমরা যদি তার ইকুইটির ডেটাটাও দেখি, সেই হিসাবে আমরা দেখতে পাচ্ছি ফাইন্যান্সিয়াল ইয়ার 2024 শেষে তার ইকুইটি ছিল 10,057 কোটি টাকার, এবং Q1 2025 এ তার ইকুইটি রয়েছে 10,662 কোটি টাকা। তো এখানে আমরা 6% কোয়ার্টার অন কোয়ার্টার গ্রোথ দেখতে পাচ্ছি। তো এটা একটা পজিটিভ ব্যাপার। আমরা এই পর্যায়ে এই কোম্পানিটার লিকুইডিটির ডেটাটা দেখব। সো লিকুইডিটিটা কি, যেমন আমরা এই যে একটু আগেই বললাম যে ব্যাংক কিন্তু হিউজ পরিমাণ ডিপোজিট পাচ্ছে, বা সে সেই তুলনায় লোন দিচ্ছে না, তার মানে কিন্তু তার আসলে লিকুইডিটিও বাড়তেছে, বা লিকুইডিটির পজিশনটাও স্ট্রং হচ্ছে। তো এটাও কিন্তু তার কম লোন দেওয়ার জন্য একটা মোটামুটি এখন ভালো মেজারমেন্ট, কারণ বর্তমানে ব্যাংকগুলোতে লিকুইডিটির অনেক অভাব দেখা যাচ্ছে।
তো ওভারঅল তার যদি লিকুইডিটির পজিশনটা ভালো থাকে বা ভালো হয় সেই হিসাবে এটা এই ব্র্যাক ব্যাংকের জন্য অবশ্যই ভালো একটা ব্যাপার। আমরা লিকুইডিটির ডেটাগুলো যদি দেখি, লিকুইডিটির ডেটাতে শুরুতেই লোন টু ডিপোজিট রেশিও, তো তার লোন টু ডিপোজিট রেশিও আমরা যেটা দেখলাম যে এইখানে তার ফাইন্যান্সিয়াল ইয়ার 2024 এ তার লোন টু ডিপোজিট রেশিও ছিল 80.3%, এবং Q1 2025 এ কিন্তু সেটা একটু কমেছে, সেটা 71.6%। দ্যাট মিনস সে যে পরিমাণ ডিপোজিট পেয়েছে তার 80% সে কিন্তু 2024 সালের শেষ পর্যন্ত লোন দিয়ে রেখেছিল, আর 2025 Q1 শেষে সেটা কিন্তু 71.6% দেয়া, যেটা কিন্তু আমরা দেখেছি যে ডিপোজিটের রেট বেড়েছে বাট লোনের রেট কিন্তু ওই তুলনায় বাড়ে নাই। তো এই টাকাগুলোকে সে কিন্তু এখন ভালো জায়গায় ইনভেস্ট করতে পারবে, ট্রেজারি বন্ড কিনতে পারবে, বিল বন্ড, এগুলাতে যেহেতু রিস্ক ফ্রি ইনভেস্টমেন্ট, সো এইখান থেকে ভালো একটা রিটার্ন জেনারেট করা যাবে। তো এই লিকুইডিটিটা কিন্তু এখন দরকার ছিল এবং সে সেটাকে প্রপারলি ইউটিলাইজ করতেছে আই থিঙ্ক, কারণ তাদের কিন্তু Q1 এর ডেটাতে কিন্তু আমরা 83% একটা গ্রোথ দেখেছি নন ইন্টারেস্ট ইনকাম থেকে। আমরা যদি তাদের CAS এর রেশিওটা দেখি, সো এটা দেখলে আমরা দেখতে পাচ্ছি Q1 2025 এ যেটা কিন্তু অলমোস্ট 50% বা মোর দেন 50%। তো এই ক্যাসা বা CAS এর রেশিও, এই জিনিসটা কি এটা যদি বলি, যে ব্যাংকে আপনি আমি আমরা যে কারেন্ট অ্যাকাউন্টে যে টাকাটা রাখি এটাতে কিন্তু ব্যাংক আমাদেরকে দিন শেষে খুবই লো একটা অ্যামাউন্ট ইন্টারেস্ট পে করে, বাট সে কিন্তু এই টাকাটা তার লেন্ডিং করতে পারে, সে লোন দিতে পারে। তো এই যে আপনাকে একটা লো ইন্টারেস্ট রেটে সে আপনার কাছ থেকে টাকাটা পাচ্ছে, আর আপনি যখন সেভিংস অ্যাকাউন্টে রাখবেন তখন কিন্তু আপনাকে কম্পারেটিভলি হায়ার ইন্টারেস্ট দিতে হয়, কারণ আপনি যখন সেভিংস স্কিমে রাখেন বা ডিপিএস করেন অথবা FDR করেন তখন কিন্তু আপনাকে 10% প্লাস দিতে হয়। বাট আপনি যখন আপনার কারেন্ট অ্যাকাউন্টে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের টাকা রাখেন সেটার উপরে কিন্তু ব্যাংক আপনাকে কখনোই 10% ইন্টারেস্ট দেয় না, 3, 4 বা 5% এর মতো ইন্টারেস্ট দেয়। তো এই যে এইটাই কিন্তু তার CAS সো বা ক্যাসা, তো এই ক্যাসা কিন্তু তার যেহেতু 50% প্লাস, তার মানে কিন্তু তার টোটাল ডিপোজিটস এর 50% এর বেশি তার ক্যাসার থেকে আসতেছে। এটা আসার একটা সুবিধা কি, ব্যাংকের যেহেতু এখানে খরচ কম, যেহেতু এখানে কম টাকা ইন্টারেস্ট পে করতে পারে, দ্যাট মিনস এটা কিন্তু তার লো কস্ট ডিপোজিট। সো লো কস্ট ডিপোজিট বেশি হলে সেটাকে কিন্তু সে হাই রেটে লেন্ডিং করতে পারে অথবা লোন দিতে পারে। সো সে কিন্তু এখানে একটা ভালো গ্যাপ বা ভালো মার্জিন রাখতে পারে। তো এটা যেহেতু 50% প্লাস, এটাও একটা পজিটিভ ব্যাপার। এখানে আমরা লো কস্ট ডিপোজিটস এর ভালো একটা ডমিনেন্স দেখতে পাচ্ছি এই ব্যাংকে। আমরা লিকুইডিটির ডেটার পরে এবার আমরা অ্যাসেট কোয়ালিটি দেখব। তাদের যে টোটাল অ্যাসেট রয়েছে সেটার আসলে কোয়ালিটি কেমন বা সেখানে আসলে NPL বা নন পারফর্মিং লোন কেমন সেটাই আমরা মেইনলি দেখব। তো আমরা যদি অ্যাসেট কোয়ালিটিতে আসি, অ্যাসেট কোয়ালিটিতে শুরুতেই আসি NPL বা নন পারফর্মিং রেশিও, বা যেটাকে আমরা মনে করি যে ডিফল্ট লোন বা যে লোনগুলো ডিফল্ট হয়েছে বা হওয়ার সম্ভাবনা রয়েছে ওইগুলাই কিন্তু NPL এ থাকে। তো NPL এ আমরা দেখতে পাচ্ছি যে ফাইন্যান্সিয়াল ইয়ার 2024 শেষে আমরা তাদের NPL দেখেছি 2.63%, এবং Q1 2025 এ তাদের NPL দেখেছি আমরা 3.32%। তো এখানে কিন্তু 0.69% কোয়ার্টার অন কোয়ার্টার একটা গ্রোথ দেখতে পাচ্ছি আমরা। বাট এই ব্যাংকটার আমরা যদি লেটেস্ট ডেটাটাও নেই সেই হিসাবেও দেখতে পাচ্ছি 3.32% তার NPL রয়েছে। বাট ওভারঅল বাংলাদেশের ব্যাংকিং সেক্টরে কিন্তু বেশিরভাগ ব্যাংকের বা অনেকগুলা ব্যাংকেরই কিন্তু 10% প্লাস NPL বা নন পারফর্মিং লোন রয়েছে। এই হিসাবে এই ব্যাংকের NPL রেশিও কিন্তু অনেক কম, এটা কিন্তু নরমালি স্ট্যান্ডার্ড 4-5% এর মতো। সো তারা কিন্তু আসলে 4-5% এর চাইতেও কম NPL রয়েছে, which is very good। তাদের NPL অনেক কম, এটা কিন্তু তাদের স্ট্রং ম্যানেজমেন্ট এন্ড এফিশিয়েন্ট ম্যানেজমেন্টের একটা পরিচয় দিতেছে। আর এছাড়াও যদি আমরা তাদের ব্যাড অর লস লোন গুলা দেখি সেটাও আমরা দেখলাম যে তাদের 1473 কোটি টাকা রয়েছে, যেটা কিন্তু তার টোটাল NPL এর 71%। তো ব্যাড অর লস লোনস, তো এখানে আমরা আসলে ওভারঅল NPL রেশিওটাই ধরতেছি, বাট তার আসলে ব্যাড অর লস লোনস যেটা রয়েছে সেটা 71%। এছাড়াও 30% এর মতো কিন্তু রিকভার করার একটা সম্ভাবনা রয়েছে। আমরা যদি তাদের প্রভিশনটা দেখি, প্রভিশন দেখলে আমরা দেখতে পাচ্ছি যে ফাইন্যান্সিয়াল ইয়ার 2024 শেষে তারা প্রভিশন রেখেছিল 368 কোটি টাকা, এবং Q1 2025 এ তারা প্রভিশন রেখেছে 73 কোটি টাকা অনলি। সো এখানে কিন্তু কোয়ার্টার অন কোয়ার্টার 80% একটা ডিক্রিজ আমরা দেখতে পাচ্ছি। তো এটাতে কিন্তু প্রমাণ করে তারা যেহেতু প্রভিশনিং অ্যামাউন্ট কমাচ্ছে, তার মানে কিন্তু তারা আসলে ফিউচারে বা ইন ফিউচারে রিস্কটা কম ফিল করতেছে
বাট ওভারঅল তাদের যদি আমরা প্রভিশনিং রেটটা বলি, যেহেতু তাদের আসলে ব্যাড লোনস বা লস লোনস রয়েছে 1473 কোটি টাকা, তো সেই হিসাবে কিন্তু প্রভিশনের অ্যামাউন্টটা 73 কোটি টাকা, যেখানে কিন্তু অলমোস্ট 1400 কোটি টাকাই কম আছে। সো প্রভিশনিং অ্যামাউন্টটা একটু কম্পারেটিভলি কম মনে হয়েছে আমাদের, বাট তারা যেহেতু আরো কমিয়েছে, মেবি ম্যানেজমেন্ট ফিল করতেছে যে তাদের এনপিএল থেকে কিছু টাকা হয়তো তারা ব্যাক পাবে, বা এনপিএল এর কিছু টাকা হয়তো তাদের রেগুলার লোনে চলে আসবে। যদি সেটা হয়ে থাকে অবশ্যই পজিটিভ, বাট যদি সেটা না হয়ে তারা প্রভিশন কমিয়ে থাকে, তাহলে এই ব্যাপারটা নিয়ে আমাদের জাস্ট একটু কনফিউশন আছে, বা এই ব্যাপারটা নিয়ে আমরা একটু নেগেটিভ বলতেছি। তো অ্যাসেট কোয়ালিটিতে বোঝা যাচ্ছে যে ওভারঅল কিন্তু তাদের এনপিএল অনেক কম রয়েছে, 3.32%। আমরা যদি এ পর্যায়ে তাদের ভ্যালুয়েশন এন্ড ডিভিডেন্ডস এর ডেটা গুলা দেখি, তো ভ্যালুয়েশন এন্ড ডিভিডেন্ডস এর ডেটা দেখলে আমরা শুরুতেই দেখি প্রাইস টু আর্নিংস বা পি রেশিও। ফাইন্যান্সিয়াল ইয়ার 2024 অনুযায়ী তার কিন্তু 14.4x, ইপিএস 6.95 টাকা ধরে, তো তার কিন্তু 14.4x পি রেশিও রয়েছে। এবং অ্যানুয়ালাইজড যদি আমরা করি Q1 2025 অনুসারে ধরে, সেই হিসাবে কিন্তু তার 11x বা তার পি রয়েছে 11, তার ইপিএস যদি 9.08 আসে। ওভারঅল এই হিসাবে কিন্তু আমাদের কাছে আন্ডার ভ্যালুড মনে হচ্ছে স্টকটাকে। আর আমরা যদি তাদের প্রাইস টু বুক ভ্যালু রেশিও দেখি, প্রাইস টু বুক ভ্যালু রেশিও দেখলে আমরা দেখতে পাচ্ছি যে ফাইন্যান্সিয়াল ইয়ার 2024 এ তাদের 2.2x রয়েছে পিবি রেশিও, এবং Q1 2025 ধরে যদি আমরা হিসাব করি তাহলে 2.12% পিবি রেশিও রয়েছে, যেখানে কিন্তু তাদের Q1 2025 এ ন্যাব ছিল 47 টাকা 5 পয়সা, এবং ফাইন্যান্সিয়াল ইয়ার 2024 শেষে তাদের এনএভি ছিল 44.11 টাকা। তাদের কিন্তু এনএভি বাড়তেছে, আর এখানে কিন্তু ভ্যালুয়েশনটা আমাদের কাছে অ্যাট্রাকটিভ ভ্যালুয়েশন মনে হচ্ছে। আর আমরা যদি এ পর্যায়ে তাদের ডিভিডেন্ডের ডেটা দেখি, ডিভিডেন্ডের ডেটা দেখলে তারা যেহেতু ফাইন্যান্সিয়াল ইয়ার 2024 অনুসারে ডিভিডেন্ড দিয়েছে, তো আমরা কিন্তু ডিভিডেন্ড পে আউট রেশিও আগের বছরের তুলনায় 43% ইয়ার অন ইয়ার গ্রোথ দেখতে পাচ্ছি। এই পর্যায়ে যদি আমরা তাদের ডিভিডেন্ডের ডেটা দেখি, ডিভিডেন্ডের ডেটা দেখলে আমরা দেখতে পাচ্ছি তাদের ডিভিডেন্ড পে আউট 322 কোটি টাকা তারা ডিভিডেন্ড পে করেছে, যেটা কিন্তু 43% ইয়ার অন ইয়ার গ্রোথ দেখা যাচ্ছে। আর ডিভিডেন্ড ইল্ড যদি দেখি আমরা, সেটাও দেখতে পাচ্ছি 2.36%। তো এর বাইরেও কিন্তু তারা স্টক ডিভিডেন্ড দিয়েছে, এটা জাস্ট ক্যাশ ডিভিডেন্ডের হিসাবে বলতেছি। তো ডিভিডেন্ড পে আউটও কিন্তু তারা 22.5% ডিভিডেন্ড পে আউট রেশিও মেনটেন করতেছে। তো এটা একটু কনজারভেটিভ মনে হচ্ছে আমাদের কাছে, বাট তার ডিভিডেন্ড পে আউট রেশিও এন্ড ডিভিডেন্ড পে আউট অ্যামাউন্টে আমরা গ্রোথ দেখতে পাচ্ছি। সো এটা ওভারঅল পজিটিভ ডেটাই মনে হচ্ছে। দেন আমরা যদি তাদের ক্যাপিটাল এন্ড শেয়ার হোল্ডার্সদের রিটার্ন দেখি, সেই হিসাবে আমরা দেখতে পাচ্ছি যে এনএভি পার শেয়ার, যেটা অলরেডি আমরা একবার দেখেছি, ফাইন্যান্সিয়াল ইয়ার 2024 শেষে তার এনএভি ছিল 44.11 টাকা, এবং Q1 2025 শেষে 47.05 টাকা, যেখানে কিন্তু আমরা কোয়ার্টার অন কোয়ার্টার 6.7% গ্রোথ দেখতে পাচ্ছি। এছাড়াও আমরা যদি তার রিটার্ন অন ইকুইটি দেখি, ফাইন্যান্সিয়াল ইয়ার 2024 এ আমরা দেখেছি 14.2% আরওই। দেন অ্যানুয়ালাইজড যদি আমরা করি Q1 2025 এর উপরে বেস করে, সেই হিসাবে আমরা 18.2% আরওই দেখতে পাচ্ছি। তো এটা কিন্তু তার এফিসিয়েন্সি ইমপ্রুভ করতেছে তারা, বা তার ম্যানেজমেন্ট এফিসিয়েন্সি ইমপ্রুভ করতে পারতেছে, সেটাই কিন্তু প্রমাণ করে। আমরা যদি তাদের আরওএ এর ডেটা দেখি বা রিটার্ন অন অ্যাসেটস এর ডেটা দেখি, সেই হিসাবে আমরা দেখতে পাচ্ছি ফাইন্যান্সিয়াল ইয়ার 2024 শেষে তাদের আরওএ ছিল 1.51%, এবং Q1 2025 এর ডেটা অনুসারে যদি আমরা অ্যানুয়ালাইজ ডেটা করি, সেই হিসাবে আমরা দেখতে পাচ্ছি 1.75%। তো এটা আমাদের কাছে পারফরম্যান্সটা স্টেবল মনে হয়েছে। একদম কিন্তু স্টেবলও বলা যাবে না, তার কিন্তু আসলে অ্যানুয়ালাইজড আরওএ বাড়তেছে। তো এইখানেও কিন্তু আসলে ইমপ্রুভমেন্ট দেখা যাচ্ছে। আমরা যদি তাদের কস্ট টু ইনকাম রেশিও দেখি, কস্ট টু ইনকাম রেশিও দেখলে আমরা দেখতে পাচ্ছি যে তাদের ফাইন্যান্সিয়াল ইয়ার 2024 শেষে কস্ট টু ইনকাম ছিল 56.5%, দেন Q1 2025 শেষে আমরা দেখতে পাচ্ছি 55%। তো এখানে কিন্তু আমরা অপারেশনাল এফিসিয়েন্সি দেখতে পাচ্ছি। তো ওভারঅল কিন্তু এই কোম্পানিটার শেয়ার হোল্ডার্সদের জন্য একটা ভালো রিটার্ন সে জেনারেট করতে পারতেছে। এছাড়াও তার ম্যানেজমেন্ট এন্ড অপারেশনাল এফিসিয়েন্সি কিন্তু আমরা দেখতে পাচ্ছি, বা এফিসিয়েন্সিতে কিন্তু ইমপ্রুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি। তো আমরা যদি তার নেট ইন্টারেস্ট মার্জিন দেখি, নেট ইন্টারেস্ট মার্জিনে আমরা দেখতে পাচ্ছি যে তার ফাইন্যান্সিয়াল ইয়ার 2024 শেষে তার নেট ইন্টারেস্ট মার্জিন ছিল 1.94%,
আর Q1 2024 শেষে 1.62%। তো এখানে কিন্তু তার নেট ইন্টারেস্ট মার্জিনটা একটু কমে গিয়েছে মনে হচ্ছে আমাদের কাছে, যেটার একটা রিজন হতে পারে যে যেহেতু তার ইন্টারেস্ট নন ইন্টারেস্ট ইনকাম থেকে ইনকাম অনেকটা বেড়ে গিয়েছে, সে কারণে হয়তো হতে পারে। বাট ওভারঅল কিন্তু আমাদের কাছে এখানে মার্জিনটা একটু প্রেসারে আছে মনে হচ্ছে। তো আমরা যদি এ পর্যায়ে তার ক্যাশ ফ্লো ডাইনামিক্সটা দেখি, ক্যাশ ফ্লো ডাইনামিক্সে আমরা দেখতে পাচ্ছি যে অপারেটিং ক্যাশ ফ্লো রয়েছে এই কোম্পানিটার 9,627 কোটি টাকা। এইখানেও কিন্তু আমরা 76% ইয়ার অন ইয়ার গ্রোথ দেখতে পাচ্ছি। তো এটা কিন্তু মেইনলি তার অপারেটিং ক্যাশ ফ্লো বেড়েছে ডিপোজিটস এন্ড ফিজ এর কারণে। সো এখানে একটা ভালো গ্রোথ আমরা দেখতে পাচ্ছি। ইনভেস্টিং ক্যাশ ফ্লোতে আমরা দেখতে পাচ্ছি 5,407 কোটি টাকা সে ইনভেস্ট করেছে, যেটার মধ্যে কিন্তু তার অ্যাগ্রেসিভ ইনভেস্টমেন্ট দেখতে পাচ্ছি আমরা গভর্নমেন্ট সিকিউরিটিজে বা ট্রেজারি বিল বন্ডে। সো বোঝা যাচ্ছে যে এখান থেকে কিন্তু সে একটা ভালো রিটার্ন জেনারেট করতে পারবে। আর সে যেহেতু অ্যাগ্রেসিভলি ইনভেস্ট করেছে লাস্ট টাইম গুলাতে আসলে ট্রেজারি বন্ড গুলা পিকে ছিল বা স্টিল হয়তোবা অনেকটা পিকে আছে বা পিক থেকে একটু ডিটারিয়েট করতেছে। তো তারা যেহেতু একটা ভালো রেটে অ্যাগ্রেসিভলি ইনভেস্ট করেছে, এটা কিন্তু একটা ভালো রিটার্ন তারা হয়তো ওভার দ্য টাইম পাবে। তো আমরা ক্যাশ ফ্লো ডাইনামিক্স এর পরে তাদের যদি সাবসিডিয়ারিজ ড্রাইভিং ভ্যালু গুলা দেখি, সাবসিডিয়ারিজ ড্রাইভিং ভ্যালুর মধ্যে শুরুতেই আসে যে তাদের বিকাশে কিন্তু 51% শেয়ার হোল্ডিংস রয়েছে। তো সেই ক্ষেত্রে কিন্তু তারা একটা ভালো অ্যাডভান্টেজ পাচ্ছে, যেমন তাদের ফাইন্যান্সিয়াল যেই মোবাইল সার্ভিস বা এমএফএস এর লিডার কিন্তু বিকাশ, এবং বাংলাদেশে বর্তমানে যা ডিজিটাল ট্রানজাকশন হয়ে থাকে তার 50% এর মতোই কিন্তু বিকাশ প্রসেস করে থাকে। দ্যাট মিনস কিন্তু বাংলাদেশের ডিজিটাল ট্রানজাকশনের একটা বড় পার্ট বা অর্ধেকের মতোই কিন্তু বিকাশ একাই হ্যান্ডেল করে। আর আমরা 2023-এর তাদের রেভিনিউ দেখেছিলাম 4,191 কোটি টাকা, এবং প্রফিটও কিন্তু 2023 সালে তারা 2-3 বছর গ্যাপের পরে একটা ভালো প্রফিট করতে পেরেছে, এবং 24 সালেও কিন্তু তারা ভালো প্রফিট করেছে। যেহেতু আমরা লেটেস্ট ডেটা পাই নাই তাই আমরা এখানে অ্যাড করে নেই। এছাড়াও কিন্তু তাদের আরো কিছু সাবসিডিয়ারিজ রয়েছে। সাবসিডিয়ারিজ গুলোর মধ্যে রয়েছে ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্ট। সো এখানে কিন্তু তাদের 99.95% মালিকানা রয়েছে। এটা মূলত একটা মার্চেন্ট ব্যাংকিং এন্ড আইপিওস নিয়ে মূলত এরা কাজ করে। দেন তাদের রয়েছে ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ, এইখানে কিন্তু তাদের 90% মালিকানা রয়েছে। এরা মেইনলি স্টক ট্রেডিং করে থাকে ঢাকা এন্ড চিটং স্টক এক্সচেঞ্জে, দুই জায়গাতেই কিন্তু ব্র্যাক ইপিএল এর মাধ্যমে স্টক ট্রেড করা যায়। আর তাদের আরেকটা সাবসিডিয়ারিজ রয়েছে যেটা ব্র্যাক সেজান এক্সচেঞ্জ। সো এটাতে কিন্তু তাদের 93.75% মালিকানা রয়েছে, এবং এটা কিন্তু মেইনলি ইউকে বেসড একটা কোম্পানি। ইউকে থেকে তারা কিন্তু রেমিটেন্স আদান প্রদান বা এক্সচেঞ্জ হিসাবে তারা কাজ করে। এরা কোভিড এর পরপর কিছুদিন তাদের অপারেশনস অফ রেখেছিল, বাট 2022 সাল থেকে কিন্তু তারা সেটা রিজিউম করেছে। তো সাবসিডিয়ারি দেখার পরে এবার আমরা তার কিছু স্ট্র্যাটেজিক রিস্ক দেখব। স্ট্র্যাটেজিক রিস্কের মধ্যে আসে শুরুতেই তার এনপিএলটা আমরা দেখেছি যে কোয়ার্টার অন কোয়ার্টার কিছুটা গ্রো করেছে, যেটা তার Q1 2025 এ ছিল 3.32% এবং ফাইন্যান্সিয়াল ইয়ার 2024 শেষে যেটা ছিল 2.63%। তো এই রাইজিং এনপিএলটা একটু আমাদের কাছে রিস্ক মনে হয়েছে। এটা কিন্তু মেজর রিস্ক না, এটা হয়তো আমরা Q2 তে গিয়ে বুঝতে পারবো যে এটা কিন্তু আদৌ অনেক বেশি বেড়ে যাচ্ছে কিনা। বাট ওভারঅল বাংলাদেশেই কিন্তু আসলে Q1 এ এনপিএলটা একটু বেড়েছে। সো ব্র্যাক ব্যাংকের জন্য এটা আলাদা করে ব্যাড নিউজ এরকম কিছু না। যাই হোক, আমরা যদি তারপরে দেখি তার কিন্তু মার্জিনে একটা প্রেসার আমরা দেখতে পেয়েছি, যেটা ছিল নেট ইন্টারেস্ট ইনকাম কিন্তু ইয়ার অন ইয়ার 10.4% কমে গিয়েছে। এটার একটা রিজন হতে পারে বা একটা রিজন হয়তো বা হায়ার ডিপোজিট কস্ট, যেহেতু এখন ইন্টারেস্ট রেটটা অনেক হাই হয়ে গিয়েছে। ব্যাংক গুলা কিন্তু ডিপোজিট গুলা কিন্তু হায়ার কস্টে নিচ্ছে বা নিয়েছিল। সো এই কারণে তার নেট ইন্টারেস্ট ইনকাম কমে গিয়েছে। তো এই ক্ষেত্রে সামনের দিনগুলাতে এখন যেহেতু ইন্টারেস্ট রেট অনেকটাই স্টেবল, তো এই ব্যাংক কিন্তু সামনের বছরগুলাতে তার একটা অ্যাডভান্টেজ পাবে, তখন কিন্তু তার ডিপোজিট কস্ট হয়তো বাড়বে না। বা এই ব্র্যাক ব্যাংকের যেহেতু লিকুইডিটি পজিশনটা মোটামুটি স্ট্রং, তাকে কিন্তু অ্যাগ্রেসিভলি হায়ার ডিপোজিট সিক করতে হবে না বা হায়ার কস্টে তাকে ডিপোজিট সিক করতে হবে না। সো সেই হিসাবে কিন্তু তার মার্জিনে সে একটা ভালো অ্যাডভান্টেজ হয়তো পাবে। এছাড়াও আমরা আরেকটা রিস্ক দেখেছি, সেটা ছিল কন্টিনজেন্ট লায়াবিলিটিস। তো এখানে আমরা দেখেছি 24,198 কোটি টাকা। তো এই লায়াবিলিটিসটা মেইনলি আসলে তার এলসি বা লেটার অফ ক্রেডিট অর গ্যারান্টিজের এগেইনস্টে। তো এই জায়গাটা একটু রিস্ক মনে হয়েছে। এটা কিন্তু ওভারঅল আসলে এখন যেহেতু ডলার মোটামুটি অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে, তো এটা আশা করি আমরা সামনের দিনগুলোতে এই অ্যামাউন্টটাও কমে যাবে।
তো আমরা স্ট্র্যাটেজিক রিস্ক গুলা দেখলাম, এবার যদি আমরা তার জন্য গ্রোথ অপরচুনিটিস দেখি, গ্রোথ অপরচুনিটিস দেখলে আমরা দেখতে পাচ্ছি যে তার কিন্তু ডিজিটাল লিডারশিপ রয়েছে, যেখানে কিন্তু বিকাশে যেহেতু তার 51% স্টেক রয়েছে এবং বিকাশের কিন্তু বাংলাদেশের ডিজিটাল মার্কেটে কিন্তু 51 বা 50% মতো স্টেক রয়েছে। দ্যাট মিনস আমরা যদি বলি যে বিকাশের থ্রুতে ব্র্যাক ব্যাংক কিন্তু বাংলাদেশের ডিজিটাল ট্রানজাকশনের 51% অলমোস্ট তারা কিন্তু এখানে একটা ভালোভাবে লিডারশিপ কন্ট্রোল করতেছে। এছাড়াও তাদেরও মানে হলো আসলে ব্র্যাক ব্যাংকেরও কিন্তু ডিজিটাল ট্রানজাকশন রয়েছে, তাদের অ্যাপ রয়েছে আস্থা অ্যাপ, বা এছাড়াও আরো কিছু অ্যাপের মাধ্যমে তারা কিন্তু ডিজিটাল ট্রানজাকশনের ক্ষেত্রে ভালো একটা ভূমিকা রাখতেছে। তো বিকাশের বাইরেও কিন্তু ডিজিটাল যে ট্রানজাকশন বা ডিজিটাল পেমেন্ট, এখানে কিন্তু তারা ভালো লিডারশিপ মেনটেন করতেছে, যার মধ্যে বিকাশটা কিন্তু একটা সিগনিফিকেন্ট ব্যাপার, কারণ বিকাশ যেহেতু বাংলাদেশের ফার্স্ট একটা ইউনিকর্ন কোম্পানি, বা বর্তমানে বিকাশের গ্রোথটাও যেহেতু অনেক হাই, সো সেই হিসাবে ব্র্যাক ব্যাংক কিন্তু সেটার একটা অ্যাডভান্টেজ অবশ্যই পাবে, যেহেতু ব্র্যাক ব্যাংকের কিন্তু একটা বড় অংশ বা বেশিরভাগ অংশই কিন্তু ব্র্যাক ব্যাংকের ইনভেস্টমেন্ট রয়েছে বিকাশে। এছাড়াও আমরা তার গ্রোথ অপরচুনিটিতে আরেকটা দেখেছি যে তারা কিন্তু এসএমই লেন্ডিং দিচ্ছে, বা এসএমই লেন্ডিং এ কিন্তু তারা তাদের এক্সপোজার বাড়িয়েছে, যেটা ছিল 26,297 কোটি টাকা এক্সপোজার, এবং তার টোটাল লোনের 42% কিন্তু এসএমই লেন্ডিং এ যাচ্ছে। এসএমই লেন্ডিং এর একটা সুবিধা কি, বাংলাদেশে যারা ঋণ খেলাপি বা যারা আসলে ব্যাংক ডিফল্টার তাদের ক্ষেত্রে দেখা গিয়েছে এরা কিন্তু বেশিরভাগই কিন্তু এসএমই না, বড় বড় রাঘব বোয়ালরাই কিন্তু ব্যাংক ডিফল্টার হয়েছে বেশিরভাগ ক্ষেত্রে। তো এরা যেহেতু আসলে তাদের যে লোন গুলা এগুলা যেহেতু এসএমই কে দিচ্ছে, এখানে কিন্তু আর্থসামাজিক একটা উন্নয়ন হচ্ছে, প্লাস এসএমই গুলাতে কিন্তু ডিফল্ট হওয়ার সম্ভাবনাটা একটু কম, বা এসএমইরা সাধারণত ডিফল্ট করে না, বা সেটার এগেইনস্টে যেহেতু একটা কোলাটেরাল থাকে এই হিসাবে আসলে ডিফল্ট করলেও তার কিন্তু এই টাকাটা সে হয়তো এই অ্যাসেটটা সেল করে ব্র্যাক ব্যাংক কিন্তু তার টাকাটা হয়তো নিয়ে নিতে পারবে। আর আরেকটা গ্রোথ অপরচুনিটি আমাদের কাছে মনে হয়েছে সেটা কিন্তু তার নন ইন্টারেস্ট যে ইনকাম, যেটা আমরা বলেছি যে 83% ইয়ার অন ইয়ার গ্রোথ আমরা দেখেছি। সো এটা কিন্তু মেইনলি তার ইনভেস্টমেন্ট এন্ড ফিস থেকে এসেছে, এবং তারা যেহেতু অ্যাগ্রেসিভলি গভর্নমেন্ট সিকিউরিটিজ বন্ডে ইনভেস্ট করেছে, এটা কিন্তু হয়তো সামনের দিনগুলোতে আরো বাড়বে। তো এই ক্ষেত্রেও গ্রোথ অপরচুনিটি আমরা দেখতে পাচ্ছি তাদের জন্য। এইবার আমরা দেখব ইনভেস্টরের টেকওয়ে, বা এই ভিডিও থেকে ইনভেস্টররা আসলে কি কি টেকওয়ে নিতে পারে। তো ইনভেস্টর টেকওয়েতে আমরা শুরুতেই দেখব তাদের স্ট্রেংথ। সো স্ট্রেংথে আমরা দেখতে পাচ্ছি যে তাদের কিন্তু হাই লিকুইডিটি রয়েছে। আমরা দেখেছি যে তাদের ক্যাশ রয়েছে 5,330 কোটি টাকা, যেটা কিন্তু কোয়ার্টার অন কোয়ার্টার গ্রোথ দেখেছি আমরা 16%, এবং তাদের কিন্তু এনএভিও বাড়তেছে। সো এই জায়গায় তাদের লিকুইডিটি ভালো রয়েছে, এবং এই লিকুইডিটিকে তারা একটা প্রপার জায়গায় বা ভালো জায়গায় ইনভেস্ট করতে পারবে বা করবে, সেটাই আমাদের বিশ্বাস। সো এটাকে আমরা এই জন্য স্ট্রেংথ হিসেবে নিয়েছি। এছাড়াও আমরা দেখেছি যে তাদের ডিজিটাল পেমেন্ট সিস্টেমে কিন্তু ভালো ডমিনেন্স রয়েছে বিকাশের থ্রুতে। সেটা কিন্তু একটা ইউনিক মোড, যতগুলা ব্যাংক সেক্টর বা যতগুলা ব্যাংক লিস্টেড রয়েছে তাদের মধ্যে কিন্তু এই কম্পিটিটিভ মোডসটা নাই, যেটা কিছুটা রয়েছে ডাচ বাংলাতে। তারা রকেটের থ্রুতে হয়তো ভালো বা অনেকটা ডিজিটাল পেমেন্টসে একটা ভালো ডমিনেন্স করতে পারবে, বাট সেটা কিন্তু বিকাশের মতো না, বা বিকাশের ধারে কাছেও কিন্তু রকেট নাই। সো হিসাবে কিন্তু ব্র্যাক ব্যাংকের জন্য এটা একটা পজিটিভ বা স্ট্রেংথ সাইড। দেন আমরা দেখেছি যে তার অ্যানুয়ালাইজড আরওই 18%। তো এখানে কিন্তু আমরা এফিশিয়েন্ট ক্যাপিটাল ইউজের একটা সাইন দেখতে পাচ্ছি। দ্যাট মিনস তার যেই ক্যাপিটাল রয়েছে অথবা যেই হাই লিকুইডিটি রয়েছে এটাকে কিন্তু সে এফিশিয়েন্টলি ম্যানেজ করতেছে, এবং ইন ফিউচার এফিশিয়েন্টলি ম্যানেজ করবে, এটাই কিন্তু আমরা ব্র্যাক ব্যাংকের কাছ থেকে এক্সপেক্ট করতেছি। আমরা স্ট্রেংথের ডেটা দেখলাম, এবার যদি আমরা তার রিস্ক গুলা দেখি, রিস্ক গুলা দেখলে আমাদের কাছে যেটা জাস্ট রিস্ক মনে হয়েছে যে তার এনপিএল এন্ড মার্জিন কম্প্রেশন যেটা, এটা যদি আমরা Q2 তে মনিটর করি বা Q2 তে এটা ইমপ্রুভ করে কিনা যদি আমরা সেটা দেখতে পাই, তাহলে হয়তো আর কোনো রিস্ক নাই। তো এই জায়গায় কিন্তু রিস্ক বলতে অ্যাকচুয়াল রিস্ক না, এটা জাস্ট মনিটর করতে হবে, মনিটর লেভেলের রিস্ক বলা যায়। তো ওভারঅল রিস্কটা একটু কম মনে হয়েছে আমাদের কাছে। তো আমরা এই যে স্ট্রেংথ এন্ড রিস্ক দেখলাম, এটা থেকে যদি আমরা একটা ভার্ডিক্ট নেওয়ার চেষ্টা করি, ভার্ডিক্ট নিলে আমরা দেখতে পাচ্ছি যে ব্র্যাক ব্যাংক ইজ এ হাই গ্রোথ ডিজিটাল ব্যাংকিং প্লে উইথ এ স্ট্রং সাবসিডিয়ারি নেটওয়ার্ক। সো তার সাবসিডিয়ারিটা স্ট্রং রয়েছে, বা তার ভালো একটা সাবসিডিয়ারি রয়েছে। এছাড়া ব্যাংক নিজেও কিন্তু ভালো করতেছে। আর শর্ট টার্মে একটু রিস্ক রয়েছে, যেটা আমরা এনপিএল এন্ড মার্জিন কম্প্রেশনে দেখেছি, বাট এটার কিন্তু মোবাইল ফাইন্যান্সে বা বিকাশের থ্রুতে যে লিডারশিপ, এটা একটা খুবই ভালো বা পজিটিভ ব্যাপার। এছাড়াও আমরা দেখেছি যে তার আরওই ইমপ্রুভ করতেছে,
সেটাকে কিন্তু লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য ভালো ইনভেস্টমেন্ট বলা যায়। আমরা কিন্তু ইনভেস্টর টেকওয়েজ দেখলাম, এবার জাস্ট আমরা টেকনিক্যাল চার্টে এই স্টকটার অবস্থানটা একটু দেখে নেব। আমরা টেকনিক্যাল চার্টে চলে আসলাম, এইখানে আমরা ব্র্যাক ব্যাংকের যে টেকনিক্যাল চার্ট সেটা আমরা দেখতে পাচ্ছি। আমরা একটা ডে চার্টে বা ডে ক্যান্ডেল অনুসারেই রয়েছি। তো এইখানে আমরা কিছু তাদের জন্য ইম্পর্টেন্ট সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স জোন ড্র করে রেখেছি, সেটা জাস্ট আমরা হাইড করে রেখেছিলাম। এবার আমরা একটু রিভিল করব। রিভিল করলে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে কিন্তু একটা স্ট্রং সাপোর্ট জোন রয়েছে, কারণ এই জায়গায় প্রাইস একবার আসে, দেন এইখান থেকে রিয়েক্ট করে এই লেভেলে যায়, দেন আবার আসে, তারপরে কিন্তু আবারও এই যে রিয়েক্ট করে রেজিস্ট্যান্স লেভেলে যায়, দেন কিন্তু আবার এইখান থেকে প্রাইস আমরা ঘুরতে দেখেছি। ওভারঅল কিন্তু এই লেভেলটাকে আমাদের কাছে একটা স্ট্রং রেজিস্ট্যান্স জোন মনে হয়েছে, এছাড়াও এই জোনটাকেও একটা স্ট্রং সাপোর্ট জোন মনে হয়েছে। তো এই রেজিস্ট্যান্স জোনটা যদি এই স্টকটা ব্রেকআউট দিতে পারে, তার জন্য নেক্সট রেজিস্ট্যান্স জোন কিন্তু এটাকে আমরা ডিটারমিন করেছি বা এটাকে ডিটেক্ট করেছি। তো এই জোনটা তার জন্য নেক্সট রেজিস্ট্যান্স জোন হতে পারে। তো এটা গেল আসলে মেইনলি সাপোর্ট রেজিস্ট্যান্সের যেই পোর্শন বা যেই লেভেলগুলা, ওই লেভেল থেকে আমরা যদি আরো একটা মাধ্যমে তার অ্যানালাইসিসটা দেখি, আমরা জাস্ট লাইন চার্টে চলে যাব। লাইন চার্টে যাওয়ার পরে আমরা জাস্ট এখানে একটু ফ্ল্যাগ প্যাটার্ন ড্র করার যদি চেষ্টা করি, সেই হিসাবে তার যে দুইটা টপ, সো এই দুইটা টপে জাস্ট আমরা যদি কানেক্ট করলে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি একটা ব্রেকআউট কিন্তু এই স্টকটা দিয়েছে। তার এই যে একটা রেজিস্ট্যান্স জোন, এই রেজিস্ট্যান্স জোনটাকে কিন্তু একটা ব্রেকআউট দিয়েছে। তো এই রেজিস্ট্যান্স জোনটাকে এই যে এখানে কিন্তু একটা ফ্ল্যাগ প্যাটার্ন সে ফর্ম করার চেষ্টা করতেছে। তো এই ব্রেকআউটটা যদি কাজ করে এবং একই সাথে এই যে রেজিস্ট্যান্সটা, এটাকে যদি সে পাশ কাটিয়ে উঠে যেতে পারে, সেই ক্ষেত্রে এই স্টকটাতে আমরা একটা ভালো মুভমেন্ট হয়তো দেখতে পাবো। সো সেই মুভমেন্টে কিন্তু এই রেজিস্ট্যান্সটাকেও পার করে যেতে পারে বা পার করে যাওয়ার মতো ফাইন্যান্সিয়ালস কিন্তু এই স্টকটার রয়েছে। তো সেই হিসাবে এই বর্তমানে এই ব্রেকআউটটা হয়তো আমাদের জন্য একটা মনিটরিং পয়েন্ট হতে পারে। আমরা হয়তো এই জায়গা থেকে মনিটর করতে পারি যে এরপর এই ব্রেকআউটের পরে এই স্টকটা কোন দিকে মুভ করে, অথবা এই স্টকের নেক্সট মুভমেন্ট আসলে কোন দিকে হয়। তো ওভারঅল এই ছিল আমাদের ব্র্যাক ব্যাংকের অ্যানালাইসিস। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। যারা আমাদের চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন, তারা কমেন্টে জানাবেন নেক্সট কোন স্টকের অ্যানালাইসিস আমাদের কাছ থেকে দেখতে চান। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।